আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। পাগলি রে, আমি এবার যাচ্ছি, কিন্তু এর পরের বার আসলে তোকে ছাড়ছি না বলেই চলে এলাম, কারণ আমার মাথায় ছিল অন্য একটা প্ল্যান। তারপর আমি বাসায় এসে আম্মুকে ডাক দিলাম এবং প্রশ্ন করলাম, আম্মু তুমি আমাকে বিশ্বাস করো? এটা কিরকম কথা পাগলের মতো? আমি তোকে বিশ্বাস না করলে কাকে করব? আম্মু তাহলে আমার কিছু কথা মনোযোগ দিয়ে শুনবা, তারপর যা বলার বলবা। তারপর আম্মুকে আমি সব বলি। কথার মাঝে দেখি আম্মুর চোখ দিয়েও পানি পড়ছে। কথা বলার শেষে আম্মু চুপ করেছিল। আম্মু কিছু বলো না প্লিজ। তারপর আম্মু আমাকে অবাক করার মতো একটা কথা বললেন, যা আমাকে অনেক খুশি করে দিয়েছে। কারণ আম্মু বলেছেন, আমার বৌমা কোথায় এখন? আমি ওকে নিজের বাসায় নিয়ে আসব। আম্মু এখানে ওর তো কোনো দোষ নেই। অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। এখন আমরা ওকে একটা ফ্যামিলি দেব এবং যেখানে ও নিজের সব কষ্ট ভুলে যাবে। আম্মু এখন না, আগে তোমার বৌমাকে নিজের মুখে স্বীকার করাই যে মেঘলা আমাকে ভালোবাসে। তারপর যা ইচ্ছা হয় কর, কিন্তু আমার বৌমাকে তাড়াতাড়ি বউ করে বাড়িতে নিয়ে আয়। তারপর আমি আম্মুকে জড়িয়ে ধরে কান্না শুরু করি, আর মায়ের দোয়া নিয়ে ঘরে এসে বসে বসে ভাবছি কিভাবে মেঘলার মন থেকে সব কিছু ভুলিয়ে আবার আমার সেই মেঘলা বানানো যায়। তাই অনেক ভাবনার পর মেঘলার জীবনটা আবারও আগের মতো করার প্ল্যানিং করা শেষ। খুব সাধারণ কিছু কাজ, কিন্তু আমি যে করেই হোক ওকে আমার করেই নিব। তাই পরের দিন থেকেই আমি আমার প্ল্যানিংয়ে কাজ শুরু করে দিলাম। কিন্তু আমি মেঘলার সাথে এইসব শেয়ার করি না, কারণ ওর মনে জায়গা করার সবথেকে বড় রাস্তা হলো সেই ছেলেগুলোকে শাস্তি দেওয়া। কিন্তু এগুলো ওকে না জানিয়ে করতে হবে, না হলে হয়তো মেঘলা আমাকে এইসব করতে দিবে না। তাই আমি আমার এক মামাকে এইসব বলি। তিনি হলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পুলিশ। তিনি অনেক বড় কর্মকর্তা হলেও সে শুধু মুখের কথায় কিছু করতে পারবেন না। আমাকে বললেন, কারণ তাকেও এইসব প্রমাণ করতে হবে, আর কিভাবে প্রমাণ জোগাড় করা যায় তা নিয়ে কথা বলতে এসেছি। তারপর আমার মামা আমাকে বললেন যে সে আমাকে এই ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করবেন, কিন্তু এখানে অনেক রিস্ক আছে। তারপর মামাকে আমি আমার প্ল্যানিং বলি। মামা আমার প্ল্যানিং শুনে বললেন, প্ল্যানটা ভালো, কিন্তু কিছু ইমপ্রুভ করতে হবে। তারপর প্ল্যানিং সম্পূর্ণ হবে, আর এই কাজের জন্য যাদের যাদের প্রয়োজন সব মামা ব্যবস্থা করবেন। আমি মামার সাথে কথা বলে সেখান থেকে বেরিয়ে যাই, সোজা চলে যাই মেঘলার কাছে। কিন্তু ওকে কিছুই এখন বলবো না। আমি মেঘলার বাড়িতে যেতেই দেখি মেঘলা ঘরের একটা রুমে বসে আছে। আমি সোজা ওর রুমে গিয়ে ওর পাশে বসলাম। দেখলাম মেঘলা আমাকে দেখে হঠাৎ চমকে যায়। তারপর বলে, আপনি এখানে? আপনার সাহস তো কম না, আবার আমার কাছে এসেছেন। কতবার বললাম আমি আপনাকে চিনি না। তারপর মানে এই হ্যালো, আমি আপনার সাথে মজা করছি না। আপনি চলে যান এখান থেকে, না হলে কিন্তু আমি চিল্লাবো। ওকে তাহলে চিল্লাও, আমিও দেখি কে আমার কি ক্ষতি করতে পারে। আর তুমিও কি না? দেখুন প্লিজ, বেশি কথা না বলে চলে যান এখান থেকে। না, যাব না, ক্ষুধা লাগছে, কিছু এনে দাও খাই। দেখুন প্লিজ, আপনি এখান থেকে চলে যান, কেউ দেখলে আপনাকে খারাপ বলবে। তারপর আমি বিছানা থেকে উঠে মেঘলার সামনে গিয়ে মেঘলার সামনাসামনি দাঁড়ালাম। তারপর মেঘলা আস্তে আস্তে পিছনে যেতে থাকে, আর একটা সময় দেয়ালে ওর পিঠ ঠেকে যায়। আমি এখন ওর ঠিক সামনে, দুজন দুজনার খুব কাছাকাছি। মেঘলা আমার দিকে এক পলকে দৃষ্টিতে তাকিয়ে আছে, আর আমিও ওর দিকেই তাকিয়ে আছি। এই মুহূর্তে মেঘলা কিছুই বলতে পারছে না, আর আমি তখন কিছু না বলেই একটা হাসি দিয়ে চলে আসলাম। তারপর একটু গিয়ে আবার ফিরে এসে ওকে বলি, তুই যাই করিস না কেন আমার ঘরের বউ হয়ে আসবি। মেঘলা আমার এই কথা শুনে একদম থমকে যায়। তারপর আমি বাড়ি থেকে বেরিয়ে আসি, আর ওই বাড়ি থেকে আমাদের বাড়ি এসে ভাবছি কিভাবে আরও তাড়াতাড়ি মেঘলার মুখ দিয়ে ভালোবাসি বলানো যায়। তাই এবার আরেকটা কাজ হলো ওই ছেলেগুলোকে শাস্তি দেওয়া। তাই দুটোই একসাথেই করতে হবে। তারপর আমি আবারও পরের দিন মেঘলার বাড়িতে যাই। গিয়ে দেখলাম মেঘলা বাসায় ছিল না। ফুপিকে জিজ্ঞেস করলাম, বলল কি কাজে গেছে। তার কিছুক্ষণ পর মেঘলা ফিরল, আর ফিরে আসতেই দেখে আমাকে। মেঘলা দেখেছে আমি ফুপির রান্নায় সাহায্য করছি। তখন মেঘলা এসেই বলতে লাগলো, ফুপি তোমাকে না নিষেধ করেছি,
এই লোকটাকে ঘরে না আসতে দিতে? আরে আমি এসব জানি না, তোর বন্ধু তুই সামলা। ফুপি, এই লোকটা আমার বন্ধু না, আমি তো ওনাকে চিনি না। আচ্ছা তাই বুঝি। তারপর মেঘলা কিছু বলবে তার আগেই আমি ওকে টেনে ঘরে নিয়ে যাই। ওই তোর সমস্যা কি? দেখুন, আমাকে ধরবেন না, আমি আপনাকে চিনি না, আমি চিৎকার করব। আচ্ছা কর, তাহলে চিৎকার কর। দেখুন, আপনি কেন আমার পেছনে আসছেন? আমার সাথে থাকলে সমাজ আপনাকেও খারাপ বলবে। বললে বলবে, আমি ওসব কিছু ভাবি না। তুই আমার ছিলি, আমারই থাকবি। প্লিজ দেখুন, আমাকে আর জ্বালাতন করবেন না, আমার থেকে দূরে থাকুন। না, থাকবো না। আচ্ছা, আপনি কি চাইছেন বলুন তো? আমার সেই পুরাতন মেঘলাকে। সেই মেয়েটা মারা গেছে। ভালো, কিন্তু আমি জীবিত করেই ছাড়বো। মেঘলা কিছু বলবে এর আগেই আমি ওর মুখে হাত দিয়ে মুখ বন্ধ করে দিয়ে বলি, আজকে আমি গেলাম, অনেক কাজ আছে, আগামীকাল আবার আসবো। কথা বলে তারপর বেরিয়ে যাই সেই প্ল্যানিংয়ের কাজ শুরু করতে। তারপরে একটানা 6 দিন চলে যায়, কিন্তু কাজটা এখনো হয় না। কোনো প্রুফ যে সংগ্রহ করতে পারিনি। কিন্তু এদিকে আমি মেঘলার সাথে বারবার দেখা করছি, ওকে খুব জ্বালাচ্ছি, যেন মেঘলা রেগে গিয়ে হলেও আমাকে কিছু বলে। এতে হয়তো মেঘলা নিজের মনের কথাও রাগের মাথায় বলে দিবে। আর এখন মেঘলা আবারও একটু একটু দুর্বল হয়ে পড়ছে আমার প্রতি। আর হওয়ারই কথা, কারণ মেঘলা আমাকে ভালোবাসে। আর কতটা সময় পারবে সে আমাকে দূরে রাখতে আমার থেকে। আজকে 7ম দিন, আজকেও মেঘলার সাথে দেখা করব, কিন্তু আজকে আমি ওকে বিয়ের প্রস্তাব দিব। দেখি কি করে। যেই ভাবনা সেই কাজ। আমি ওর বাড়িতে গিয়ে ওকে একটা টান দিয়ে ওর রুমে নিয়ে সাথে সাথে ওর সামনে হাঁটু গেড়ে বসে প্রপোজ করি বিয়ের জন্য। মেঘলা হয়তো মোটেও এইটার জন্য প্রস্তুত ছিল না, তাই আমাকে মাটি থেকে তুলে সাথে সাথে আমার গালে ঠাস ঠাস চর বসিয়ে দিল। আমি কিছুই বললাম না, শুধু ওর দিকে তাকিয়ে আছি অবাক হয়ে। একটু পরেই মেঘলা রাগী চেহারা থেকে নিজেকে সামলাতে না পেরে কান্না শুরু করে দেয়। কিন্তু এইবার কান্না শুরু করে আমাকে জড়িয়ে ধরে। কাব্য, তোকে আমি অনেক মিস করছি, কিন্তু তুই আমার কাছে আবারও এভাবে ফিরে আসবি ভাবিনি কখনো। কিন্তু আমার পোড়া কপাল যে তোর জন্য আমি যোগ্য না। কাব্য, মেঘলা তুই পাগল হয়ে গেছিস? আর কে বলছে তুই আমার যোগ্য না? মেঘলা সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে বলল, প্লিজ কাব্য, তুই এখান থেকে চলে যা। আমি একটা নষ্ট মেয়ে, আমাকে তোর জীবনে নিলে তোর বদনাম হবে। তারপর আমি মেঘলার গাল দুটা দু হাতে ধরে বললাম, এই পাগলি, কে বলছে তুই নষ্ট? তুই অনেক পবিত্র। আমি আমার ভালোবাসা দিয়ে তোর সব দুঃখ কষ্ট অতীত মুছে দিব। এদিকে আমি মেঘলার সাথে কথা বলছি, এমন সময় আমার মামার কল। আমি কলটা ধরি এবং তারপর মামা আমাকে যা বলে তার জন্য আমি 7 দিন ধরে অপেক্ষা করছি। আমাদের প্ল্যান কাজ করেছে, ছেলেগুলোকেও মামা গ্রেফতার করে থানায় রাখা হয়েছে। তাই আমি মামাকে বললাম যে এক্ষুনি আসছি, কারণ আজ আমি অনেক খুশি হলাম, কারণ সঠিক সময়ে একটা ভালো সংবাদ যে পেলাম। তারপর আমি সাথে সাথে মেঘলাকে বললাম, চল মেঘলা। কোথায়? আজ তোকে কিছু দেখাবো আমি, যা হয়তো তুই এতদিন মনে মনে চেয়েছিলি। কি? আমি কিন্তু কিছুই বুঝলাম না তোর কথাবার্তা। আগে চল, তুই গেলে বুঝতে পারবি। কথাটা বলে আমি মেঘলাকে নিয়ে থানায় চলে আসি। সেখানে সেই 3 ছেলে বন্দি হয়ে আছে লকআপে। মেঘলা ওদের লকআপে দেখে খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার একটু পরে মামা মেঘলার সামনে এসে বলল, মেঘলা, তুমি একটুও ভেবো না, তোমার সাথে যারা যারা অন্যায় করেছে তাদের সবাই শাস্তি পাবে। মেঘলা শুধু তাকিয়ে আছে, কিছুই বলছে না। আর ও হ্যাঁ মেঘলা, এইসব কিছু কিন্তু কাব্য করেছে। ছেলেটা অনেক কষ্ট করে এইসব প্ল্যানিং করেছে। মামার কথাটা শুনে মেঘলা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিছুই বলছে না। আর যখন আমরা থানায় গেলাম তখন থেকে ছেলেগুলো শুধু মাপ চাচ্ছে মেঘলার কাছে। তারপর মেঘলা কিছু না বলেই বেরিয়ে আসে সেখান থেকে, আর আমিও সাথে আসি। আর মেঘলা বের হয়ে আমাকে জিজ্ঞাসা করলো, কেন করলি এসব কাব্য? জানি না, শুধু এটাই জানি তোকে কেউ কষ্ট দিয়ে পার পাবে এটা আমি দেখতে পারবো না। মেঘলা এবার সব ভুলে আমাকে এসে কান্না করতে করতে জড়িয়ে ধরে। আমিও ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরি। একটু পরে আমি ওকে বলি আমরা থানায় আছি, তাই ও ছেড়ে দেয়। তারপর যখন আমরা বাসায় চলে আসব তখন মেঘলা আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা কাব্য, তুই কিভাবে প্রমাণ পেলি যে ওরাই আমার সাথে এমন করেছিল? সে অনেক কথা। তুই বল।
আচ্ছা তাহলে শোন, তারপর আমি শুরু করি সেই 1 সপ্তাহ আগের কথা। চলুন তাহলে আপনাদেরও জানাই কিভাবে ওদের বিরুদ্ধে প্রমাণ পেলাম। আমার প্ল্যানিং অনুসারে আমি আজ থেকে 1 সপ্তাহ আগে কয়েকটা লোক জোগাড় করি, যেগুলো আমার মামা আমাকে খুব সহজে এনে দেন। এদের মধ্যে একজন ছিলেন মেয়ে। এই মেয়েটার কাজই ছিল সব থেকে বেশি। প্রথমে আমি ওদের পেছনে কিছু লোক লাগাই জানার জন্য যে ওরা কোথায় কোথায় বেশি আড্ডা দেয়। এরপর থেকে শুরু হয় ওদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ। আমরা যেই মেয়েটিকে নিয়েছিলাম সেই মেয়েটিকে খুব সুন্দর করে সাজানো হয়। যদিও মেয়েটি ছিল একজন মার্শাল আর্ট এক্সপার্ট, মামা তাকে এনেছেন এই কাজের জন্য, কারণ কোনো কিছু খারাপের দিকে গেলে যাতে সে নিজেই নিজের সুরক্ষা করতে পারেন। আর আমরা জানতাম ছেলেগুলোর সাহস এখন অনেক বেশি, কারণ এর আগেও তারা খুব সহজে সমস্যা থেকে বেরিয়ে পড়েছিল। আমরা জানতাম ছেলেগুলো কোথায় কোথায় যায়, তাই আমরা আমাদের প্ল্যানিং অনুযায়ী মেয়েটিকে সেই জায়গায় পাঠাই এবং এমনভাবে প্রস্তুত করি যেন ছেলেগুলোর চোখ ওর দিকেই আসে। সত্যি তাই হয়েছে। ছেলেগুলো মেয়েটাকে অনেকক্ষণ যাবৎ ফলো করে খারাপ মন্তব্য করে, আর মেয়েটা এমন ভাব করে যেন ভয় পেয়েছে। পরের দিন আবার আরেকটা জায়গায় মেয়েটাকে পাঠায় যেখানে ছেলেগুলো ছিল। ছেলেগুলো তো এবার দ্বিতীয়বার মেয়েটাকে দেখে ওর সামনে এসে পড়ে আর মেয়েটাকে অনেক আজে বাজে কথা বলে। আর মেয়েটা এমন একটা ভাব নিয়ে কান্না কান্না ভাব করে ফিরে আসে। ছেলেগুলো ভাবে মেয়েটা বুঝি ভয় পেয়েছে, কিন্তু তারা তো জানে না মেয়েটা চাইলে ওদের একাই শায়েস্তা করতে পারে। এভাবে দ্বিতীয় দিন গেল। পরের দিন অর্থাৎ তৃতীয় দিন আবারও যখন মেয়েটা ওদের সামনে পড়ে, তখন ওরা আবারও সেই আগের মতো আজে বাজে মন্তব্য করে। এবার মেয়েটা মেঘলার মতো ওদের একটা থাপ্পড় মারে। আর আমরা জানতাম ছেলেগুলোর সাহস এতটাই বেশি যে তারা এইবারও ভুল কিছু করবে, কারণ ওরা জানে ওরা ঠিকই বেঁচে যাবে। আর আমাদের লোক তো সবসময় ওদের আশেপাশে থাকতো, যাতে কোনো কিছু গণ্ডগোল হলে সামলাতে পারে। তারপর ছেলেগুলো ওকে ভয় দেখায় যে ওর জীবন নষ্ট করে দিবে, বলেই চলে যায়। এরপর থেকে আমাদের কাজের বড় একটা ধাপ শুরু হয়। তারপর থেকে আমরা ছেলেগুলোর উপর লক্ষ্য রাখি। তারপর আমরা মেয়েটাকে প্রস্তুত করে পাঠাই। হ্যাঁ, কাজ হয়েছে। আর ছেলেগুলো মেয়েটাকে কিডন্যাপ করে। প্রথমত ছেলেগুলো ক্লোরোফর্ম দিয়ে অজ্ঞান করার চেষ্টা করে, আর মেয়েটাও অজ্ঞান হওয়ার ভান করে। আমরা জানতাম যে এমন কিছু হবে, তাই মেয়েটাকে আগেই বলে রাখি এবং এমন একটা অ্যান্টিবডি দেই মেয়েটার শরীরে যা মেয়েটাকে আগামী 12 ঘন্টা পর্যন্ত কোনো কিছু দিয়েই অজ্ঞান করতে দিবে না। আর মেয়েটার শরীরে একটা ট্র্যাকারও ছিল। তারপর আমরা সবাই সেই স্থানে যাই যেখানে মেয়েটাকে সেখানে রাখা হয়েছে। অবশ্য মেয়েটার কাপড়ের সামনের দিকে একটা ছোট ক্যামেরা আগে থেকে লাগিয়ে রেখেছিলাম, যাতে ওদের কথা আর কাজ রেকর্ড হয়। তারপর সেখানে নিয়ে যাওয়ার পর মেয়েটাকে চোখে পানি দেয়। তারপর মেয়েটা ইচ্ছে করেই এমন ভান করে যেন ওর জ্ঞান ফিরেছে আর ওদের থেকে মাপ চাইতে থাকে। কিন্তু এসব ছিল সাজানো নাটক মাত্র, কারণ মেয়েটা জানতো যে তার পাশেই পুলিশ আছে। এরপর মেয়েটা ওদের বলে যে প্লিজ ভাইয়া, আমার সর্বনাশ করবেন না, প্লিজ দয়া করুন। কিন্তু ছেলেগুলো ওর কোনো কথাই শুনল না। তারপর মেয়েটা ওদের বলল, আমার সর্বনাশ করে তোমরা আইনের হাত থেকে রক্ষা পাবে না। আর এই কথার উত্তর দিয়েই ছেলেগুলো ভালো করে ফেঁসে গেল, কারণ ছেলেগুলোর মধ্যে একটা বলল, হা, এর আগে অনেকেই তোমার মতো কথা বলেছে, কিন্তু আমাদের কিছুই করতে পারেনি, এইবারও পারবে না। মানে হচ্ছে এরা আগে যা যা করেছে ওগুলো থেকে ওরা খুব সহজে পার পেয়ে গেছে, এইবারও পাবো, তাদের চিন্তাভাবনা ছিল এটা। তারপর তারা মেয়েটাকে বলল, তুমি নিজের চিন্তা করো না, কারণ তোমার সাথে আমরা কি কি করব তা তুমি ভাবতেও পারবে না। কথাটা বলে ওরা সবাই জোরে জোরে হাসতে থাকে। কিন্তু মুহূর্তে ঘটনা ঘটলো উল্টো, কারণ মেয়েটা বলছে, অনেক হয়েছে তোদের অত্যাচার, তোরা অনেক মেয়েদের জীবন নষ্ট করেছিস। এবার দেখ আমি তোদের অবস্থা কি করি। আমার সাথে তোরা কিছুই করতে পারবি না। হঠাৎ মেয়েটার মুখে এমন কথা শুনে ছেলেগুলো ভ্যাবাচেকা খেয়ে গেল আর বোকার মতো অবাক হয়ে মেয়েটার দিকে চেয়েছিল। যখন মেয়েটা নিজের হাতের দড়ি খুলে দাঁড়িয়ে যায়, তখন ছেলেগুলো একটু ভয় পায় এবং তখনই আমরা এবং পুলিশ মিলে ছেলেগুলোকে ধরে ফেলি। আর একটু আগেই ওরা লাঠির গুঁতা খেয়ে তোমার সাথে করা অন্যায় মেনে নিয়েছে, তাই তোমাকে এখন নিয়ে আসলাম। আর আমি লক্ষ্য করলাম আমার কথাগুলো শুনে প্রথম থেকে মেঘলা কান্না করে যাচ্ছে নিঃশব্দে। আর আমার বলা শেষে আমি যখন জিজ্ঞেস করি যে
তুই কাঁদছিস কেন? তোর তো এখন হাসার দরকার। উত্তরে মেঘলা বলল, গাড়ি থামা কাব্য। কেন? ও হ্যাঁ, আমরা কিন্তু এতক্ষণ গাড়িতে ছিলাম। আমি ড্রাইভ করছিলাম আর মেঘলাকে কথাগুলো বলছিলাম, সাথে আপনাদেরও। আচ্ছা, গল্পে ফিরে যাই। থামাতে বলেছি, থামা। তারপরে আমি গাড়ি থামাতেই মেঘলা গাড়ি থেকে নেমে পড়ে। তারপর আমাকেও নামিয়ে রাস্তার একপাশে দাঁড় করায়। দুজন দাঁড়িয়ে আছি চুপচাপ। তার একটু পরেই নীরবতা ভেঙে মেঘলা আমাকে জড়িয়ে ধরে জোরে জোরে কান্না শুরু করে দেয়। আর আমিও পাগড়িটাকে জড়িয়ে ধরলাম আর বললাম, কিরে মেঘলা, কাঁদছিস কেন? আমাকে এতটা ভালোবাসিস কেন? পাগড়ি, তোকে ভালো না বাসলে কাকে বাসবো? কাব্য, এত কিছু করলি তুই আমার জন্য। আমাকে তুই নতুন করে বাঁচার জন্য আমার জীবনটাই ফিরিয়ে দিলি। তখন আমি ওকে নিজের থেকে ছাড়িয়ে আবারও হাঁটু গেড়ে প্রপোজ করলাম। তারপর মেঘলাও আমার মতো হাঁটু গেড়ে বসে আমাকে বলল, কাব্য, তুই চাইলে এখন আমি আমার জীবনটাই তোকে দিয়ে দিতে পারবো। না রে পাগলি, শুধু সারা জীবন আমার জীবনসঙ্গী হয়ে এবং আমার রাইসার আম্মু হয়ে থাকলে হবে। কি হবি আমার বাবুর আম্মু? তখন মেঘলা আর কিছু না বলে আমাকে জড়িয়ে ধরে। তারপর ওকে নিয়ে বাসায় চলে আসলাম। আর রাস্তায় আস্তে আস্তে আমি জিজ্ঞেস করি তার আর কোনো ইচ্ছা আছে কিনা, কিন্তু ও বলল ওর আর কোনো ইচ্ছা নেই। কিন্তু আমি জানি এখন একটা কাজ বাকি আছে। এরপর আমরা আমাদের বিয়ের কাজ শুরু করি এবং বিয়ের দিন মেঘলার জন্য আমি আরেকটা সারপ্রাইজ দিয়ে আসি। আর তারা হলেন মেঘলার বাবা মা। হঠাৎ মেঘলা তাদের দেখে একদম থমকে যায়। তারপর মেঘলার বাবা মা কান্না করে ওর কাছে ক্ষমা চায়। মেঘলা বলে যে তাদের উপর সে রাগ করে নাই, কারণ তারা ভুল বুঝেছিল আর এখন তারা ফিরে এসেছেন, তাই সে এমনি তাদের ক্ষমা করে দিয়েছেন। আমি দূরে থেকে মেঘলার মুখেই সেই হাসি দেখছিলাম। মেয়েটা কত সময় পর এভাবে হাসছে কে জানে। এরপর আমাদের বিয়ের সব কাজ শুরু হয় এবং সুন্দর করে বিয়েটা হয়ে যায়। মেয়েটার হাসি সব জানান দিচ্ছিল যে মেঘলা আজ কত খুশি। হ্যাঁ, সবাই আমাদের জন্য দোয়া করবে যেন আমাদের মাঝে এই ভালোবাসা সব সময় থাকে এবং সব সময় একজন অন্যজনের পাশে দাঁড়াতে পারি। বিশেষ দ্রষ্টব্য, এই মেঘলার মতো হাজারো মেঘলা আমাদের সমাজে আছেন, কিন্তু তারা হয়তো ন্যায় বিচার পায় না, সারা জীবন কষ্ট পেয়ে যায় আর অপরাধীরা হাসি খুশি ঘুরে বেড়ায়। এর জন্য আমাদের সবার একত্র হয়ে এদের শাস্তি দিতে হবে, যাতে এরা এমন অপরাধ করতে সাহস না পায়। ধন্যবাদ।